সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যেটা আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি এটা হচ্ছে আগামী 6ই এপ্রিল 8ম স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হতে চলছে। এই নির্বাচনকে সামনে রেখে নিশ্চয়ই বিভিন্ন পলিটিক্যাল পার্টি যার যার বক্তব্য সেখানে উপস্থিত করবার চেষ্টা করছেন। আমরা আমাদের পলিটিক্যাল বক্তব্য আমরা উপস্থিত করছি, কিন্তু ইদানিং গত কিছুদিন আগে বিজেপির তরফ থেকে একটা 27 দফার একটা ইশতেহার প্রকাশ করা হয়েছে। ইশতেহারের শুরুতেই বলা হয়েছে যে বিগত 3 বছরে এডিসি বামফ্রন্ট প্রশাসনে নাকি সমস্ত কাজ বন্ধ করে রেখেছে, প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই মর্মে কথা বলেই তারা 27 দফা সেখানে তাদের ইশতেহার প্রকাশ করেছেন। প্রথমেই বলবো যে আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যাচারের আশ্রয় নিয়ে কথাগুলো বলা হয়েছে। বামফ্রন্ট প্রশাসন সীমাবদ্ধ অবস্থার মধ্যে থেকেও সেখানে অনেক প্রতিবন্ধকতা, সেখানে গণতন্ত্রের কোনো পরিবেশ ছিল না, স্বাভাবিক গণতন্ত্রের পরিবেশ ছিল না, আর্থিক বঞ্চনা ছিল, বিভিন্নভাবে সেখানে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বামফ্রন্ট এডিসি প্রশাসনে 5 বছরে বিশেষ করে বামপন্থী রাধাচরণ দেববর্মার নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদ সেখানে উল্লেখযোগ্য সেখানে কাজ করেছে বলে দাবি করা যেতে পারে, 6 শিডিউল মোতাবেক যা করবার কথা। কিন্তু এরপরেও ওরা যেটা বলেছেন 27টা যে ইশতেহারের কথা বলা হয়েছে, 1 নম্বরের কথা বলা হয়েছে ককবরক ভাষা ও অন্যান্য সমস্ত জনজাতি ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করা হবে। আসলে কি প্রদান করা হবে? ককবরক ভাষা তো বামফ্রন্টেই প্রথম এটাকে রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তার পরবর্তী সময় স্কুল কলেজে এটাকে চালু করেছেন, ইউনিভার্সিটি পর্যন্ত চালু করেছেন এবং ককবরক আলাদা ডাইরেক্টরেট গঠন করে ককবরক বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ এডিসি প্রশাসনও ককবরকে আলাদা উইংস করে সেখানে ককবরক বিকাশের জন্য যাবতীয় কাজ সেখানে করবার চেষ্টা করা হয়েছে। এবং এই বামফ্রন্ট থাকাকালীন এডিসি এলাকার সমস্ত স্কুলগুলোতেই ককবরক চলছে, 1-2 ক্ষেত্রকে বাদ দিলে পড়ে প্রায় 90% স্কুলে। এবং বামফ্রন্ট সরকার থাকাকালীন 62টা হায়ার সেকেন্ডারি স্কুলে ককবরক চালু হয়েছিল, 22টা কলেজে, একটা ইউনিভার্সিটিতে। কিন্তু এই সরকার 3 বছর অতিক্রান্ত হতে চলছে, একটাও স্কুলে নতুন করে এই যে এটাকে এক্সপ্যান্ড করা এটা কিন্তু করা হয় নাই। অথচ বলা হয়েছে ককবরক ভাষাকে উন্নতি করবেন। ককবরক ভাষার উন্নতি করবার জন্য কোনো কর্মসূচিই তো নিচ্ছে না 3 বছর ধরে। এবং অন্যান্য ভাষারও সেখানে আমরা যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি। চাকমা ভাষা, মগ, গারো, হালাম, লোসাই, কুকি ভাষা এগুলোকে প্রাথমিক এডুকেশনে, যদিও লোসাই কুকি এটা ইউনিভার্সিটি পর্যন্ত চলে, অন্যান্য ভাষা এটা প্রাইমারি পর্যন্ত চলছে। কিন্তু এই সরকার আসার পর একটা স্কুলে তার এক্সপ্যান্ড হয় নাই, অথচ ইশতেহারে এই কথাগুলো বলা হয়েছে। 2 নম্বর বলেছে ভিলেজ কমিটিগুলো গণতান্ত্রিকভাবে গঠন করা হবে। আমরাই প্রথম 2005-এ এটাকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচন একটা প্রতিষ্ঠান রূপ দিয়ে সেখানে ভিলেজ কমিটিগুলো কাজ করছে। অথচ এই সরকার আসার পর এটাকে জোর জবরদস্তি করে ভিলেজ কমিটিগুলো কাজই করতে দিচ্ছে না। আজকে 16ই মার্চ এই ভিলেজ কমিটি নির্বাচিত যে ভিলেজ কমিটি তার মেয়াদ অতিক্রান্ত হয়ে গেল, নির্বাচনই করলো না। অথচ তারাই বলছে গণতান্ত্রিকভাবে ভিলেজ কমিটিগুলোকে গঠন করা হবে।
এবং আমাদের গোটা দেশের মধ্যে 10টা জেলা পরিষদ আছে, কোথাও আপনার এই ভিলেজ কমিটি বা পঞ্চায়েত লেভেলে একমাত্র মিজোরামকে বাদ দিলে পরে কোথাও এই নির্বাচনী মধ্য দিয়ে ভিলেজ কমিটি বা আপনার ভিলেজ কাউন্সিলকে সেখানে গণতান্ত্রিকভাবে করা হয়েছে তার কোনো দৃষ্টান্ত নেই। বিজেপি পরিচালিত আসামেও বড়ো টেরিটরি কাউন্সিল আছে, কাছাড় আছে, কার্বি আলং আছে, ওইগুলোতেও দেওয়া আছে, এগুলোতেও এই ধরনের কোনো নির্বাচিত ভিলেজ কমিটি গণতান্ত্রিকভাবে সেখানে গঠনের কোনো সেখানে উদ্যোগ আমরা দেখছি না। এবং এখানেও এটা মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু নির্বাচনে কোনো বালাই নেই। জনজাতি কাস্টমারি ল কথা বলা হয়েছে। আমরা কাস্টমারি ল বামফ্রন্ট থাকাকালীন যেটা আমরা পাস করে পাঠিয়েছিলাম, এটা পাস হয়েছে জমাতে কাস্টমারি ল। বাকি রিয়াং, ত্রিপুরি, আপনার মোরাসিং, মলছম, আরও 5টা কাস্টমারি ল পাস করে কাউন্সিলে আমরা পাস করে পাঠিয়েছি। আজকে প্রায় 3 বছরের উপর হয়ে গেল, এই কাস্টমারি ল এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে না। অথচ ওরা বলছে কাস্টমারি ল সেখানে এটাকে যথাযথভাবে করবার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। যেটা পাস করানো হয়েছে এটাকে পর্যন্ত অ্যাপ্রুভাল দেয় নাই। এটা তো কোনোভাবেই ঠিক না, এবং এটা বিভ্রান্তি করবার জন্য এগুলি বলা হচ্ছে। জনজাতি ভাষা উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে। প্রথম যে কথা বলা হয়েছে সেই সেম কথাই। এগুলি তো আমরাই দেখছি, একটা স্কুলে এক্সপান্ড হয় নাই, কোনো উদ্যোগও সেখানে নেওয়া হচ্ছে না। এটা এই ধরনের কথাবার্তা শুধু বলা হচ্ছে। প্রতিটা জনগোষ্ঠী এলাকা জোন ভিত্তিক একটি করে আবাসিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। এটাও আমরা বলছি, আমাদের এডিসি প্রশাসন বামফ্রন্ট সরকার থাকাকালীনই প্রত্যেকটা সাবজোন না বলা যেতে পারে, প্রত্যেকটা এলাকায় বিভিন্ন কমিউনিটি হল করে সেখানে কালচারাল প্রোগ্রাম যাতে করা যেতে পারে, এবং সেখানে কোনো যেমন প্রতিশরীতে আবাসিকভাবেই যাতে করতে পারেন। অনেক এরকম জায়গা আছে জোনাল এলাকায়, সাবজোনাল এলাকায় আবাসিক, সেখানে কমিউনিটি হল টল করে সেখানে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরকার আসার পর একটা জায়গাতেই সেখানে করা হয়নি। খুমুলুঙে একটা আধুনিক শহর গড়ে তোলা হবে। এই শহর তৈরির জন্য উচ্চ শিক্ষা কেন্দ্র, আধুনিক হাসপাতাল, বাজার এগুলি বলা হয়েছে তাদের ইয়েতে। আসলে খুমুলুঙকে কীভাবে শহরায়ন গড়ে তুলবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আপনারাও দেখছেন, কিভাবে এটাকে মাস্টার প্ল্যান তৈরি করে এটাকে শহরায়ন করে তুলবার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা নিয়ে সেখানে কাজ এগিয়ে চলছে। এবং উচ্চশিক্ষার জন্য এখানে ডিগ্রি কলেজ হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, ফোক মিউজিক কলেজ হয়েছে, ITI কলেজ হয়েছে, এবং বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তুলেছে। এই করে এটাকে শিক্ষার একটা হাব যাতে গড়ে তুলতে পারি এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কম্পিউটার একটা কলেজ চলছে। কাজেই এটাকে এর বাইরে নতুন কি করবেন এটার মধ্যে কিন্তু কোনো দিশা নেই। আসলে আরও বলা হয়েছে কি পর্যটকরা যাতে গিয়ে থাকতে পারেন তার জন্য সেখানে গড়টর করা হবে। এগুলি তো আমরা করছি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে অন্ততপক্ষে 70 জন থাকতে পারেন এই ধরনের সেখানে ঘর করা হয়ে সেখানে আপনার এই যে অতিথিশালা করা হয়েছে। তারপরে পর্যটকরা যাতে গিয়ে থাকতে পারেন সাময়িকের জন্য সেখানে হাট করা হয়েছে। একেবারে জলে অর্ধেক, ডাঙ্গায় অর্ধেক, একটা মনোরম দৃশ্যতে সেখানে একটা হাট করা হয়েছে। কাজেই আসলে ওরা জানে না খুমুলুঙ হেডকোয়ার্টার কী হয়েছে, এডিসি এলাকায় কী হচ্ছে। মনে হয় এই ইশতেহার দেখে মনে হচ্ছে আসলে ওরা খোঁজখবর নিয়ে ইশতেহারটা প্রকাশ করে নাই। খুমুলুঙের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে। খুমুলুঙের জন্য মাস্টার প্ল্যানকে ভিত্তি করেই কাজ চলছে। কাজেই নতুন মাস্টার প্ল্যান কী হবে কাজে ওরাই বলতে পারবে।
প্রধানমন্ত্রী বনধন যোজনা বনজ সম্পদ উৎপাদন সংগ্রহ প্যাকেটজাত করার জন্য বলা হয়েছে। এটা ভালো কথা, আমরা এটা খুবই গুরুত্ব দিয়ে করছি। এই যে আদিবাসী সংস্কৃতি মেলা থেকে আরম্ভ করে তখন বিভিন্ন এই ধরনের বনজ সম্পদগুলিকে সংগ্রহ করে বিক্রির ব্যবস্থা যেমন থাকছে, প্রদর্শনের ব্যবস্থা থাকছে। আপনার এডিসির উদ্যোগে এই যে আদিবাসী সাহিত্য সংস্কৃতি মেলাগুলোতে এগুলি ব্যাপক আকারেই সেখানে এই যে প্যাকেটজাতকরণ যে প্রক্রিয়া এটা করে আসছিলাম। এছাড়া বিভিন্ন ফুড টেস্টিভ্যালের মাধ্যমে এগুলি করা হয়ে থাকে। খুমুলুঙে একটা স্টলও ছিল, এগুলি প্যাকেটজাত জিনিস যাতে কেনা যায় তার জন্য এই উদ্যোগগুলো চলছে আছে। ধলাইতে একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা বলা হয়েছে, ভালো কথা। ধলাইতে মেডিকেল কলেজ হবে, তবে এখন মেডিকেল পাস করে আসা 400-র উপর, MBBS পাস করা 7,000-এর উপর আপনার এই যে বিভিন্ন নার্সিং পাস করে আসে, তাদের করবার ব্যবস্থা করা হোক না, তাদের ব্যবস্থা করা হোক। এইমসের জন্য নাকি জায়গাটাকে চিহ্নিত করে রেখেছে, 3 বছর তো অতিক্রান্ত হয়ে যাচ্ছে। কোথায় এইমস, কোথায় হসপিটাল? এই মেডিকেল কলেজ আবার নাকি প্রথম দিকে ঘোষণা করেছিলেন আপনার গুমিটিতে হবে। এখানে ওই গুমিটি যে হসপিটালটা আছে এটাকে স্থানান্তরিত করে এখানে কলেজ করবেন। এগুলি নিয়ে এলাকার মানুষ আন্দোলন একসময় করছিলেন, এখন ধলাইতে করবার কথা বলেছেন, ভালো। কিন্তু আজকে হাসপাতালগুলো পরিষেবার মুখ থুবড়ে পড়ছে, কাজেই এগুলি সাথে সাথে মেডিকেল কলেজ হোক, আপত্তি নাই। মেডিকেল যারা পাস করে পড়ে আসে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হোক, এবং স্বাস্থ্যটাকে এটা মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর হাতেই আছে। স্বাস্থ্য তো একেবারেই মুখ থুবড়ে পড়ে আছে, এটাকে একটু কীভাবে চাঙ্গা করা যায় এটার দিকে মনোনিবেশ করলে বোধহয় খুব ভালো হবে আর কি। অবৈধভাবে হস্তান্তরের জমি, জনজাতিদের জমি ফিরে দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা তো বামফ্রন্ট সরকার মানে 78 সালে আসার পর এটা এই কাজটা করতে গিয়েই তো রক্ত দেব তবে জেলা মানে জমি দেব না, রক্ত দেব তবে জেলা পরিশোধ করতে দেব না, এই করে উপজাতিদের হাতে যে জমিগুলি বেআইনিভাবে হস্তান্তরিত হয়েছিল এগুলি ফেরতের ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনি উপজাতি অংশের মানুষ যারা কিনেছেন বেআইনি হোক যেই হোক তাদের ক্ষতিপূরণ দিয়ে তারাও যাতে গরিব মানুষ বাঁচতে পারেন এই ব্যবস্থা করে এখানে ঐক্য রক্ষার জায়গাটাকে বড় করবার চেষ্টা সেদিন করা হয়েছিল। কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তিরা এই দাবিটাকে সামনে রেখেই আমাদের রাজ্যে সেখানে দাঙ্গা পর্যন্ত বাঁধাবার চেষ্টা হয়েছিল, দাঙ্গা পর্যন্ত বাঁধানো হয়েছিল। এটা আমরা সকলেই জানি। নতুন করে এখন এই জমি হস্তান্তর এই বিষয়টা যদি ঠিক আছে, নতুন করে 1-2টা ক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে এটা সরকারি এটা কঠোরভাবে মানে পদক্ষেপ গ্রহণ করা দরকার। কিন্তু এটা নতুন কোনো ঘটনা নয়, এটা প্রক্রিয়া অলরেডি জারিই আছে। জেলা পরিষদে গ্রামীণ বাজারগুলোকে শহরে রূপান্তরিত করা হবে। এটা হয়তো তাদের তো ইয়ের মধ্যে নেই। কতগুলো গ্রোথ সেন্টার হয়েছে গোটা রাজ্যের মধ্যে, আপনার এই যে হেজামারা, এসরাই, আপনার জম্পুজলা থেকে আরম্ভ করে যেখানে ব্লক হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার, এছাড়াও যেখানে জনবহুল এলাকায় আছে এগুলিকে গ্রোথ সেন্টার করে প্রায় এডিসি এলাকাতেই 70-80টা মতো গ্রোথ সেন্টার করে মানে একটা আরবানশিপ যাতে ক্যারেক্টার দেওয়া যায় এই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, এটা তো সকলেই জানেন। কাজেই এখন এই বাজারগুলি আবার যদিও এখন এটা সংস্কারের অভাবে এটা ইয়েতে ঢুকছে, এই সংস্কার করে এটা যদি মানে ইয়ে করা হয় তাহলে ভালো। কিন্তু নতুন করে যেটা বলা হয়েছে ঠিক আছে, নতুন জায়গায় যদি কিছু করার থাকে এটা করুক, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম, এগুলি চলছেই। আসলে না জেনেই বোধহয় এই মানে ইশতেহারটা লেখা হয়েছে, করা হয়েছে। এবং বলা হয়েছে দিল্লি, শিলং, ব্যাঙ্গালোরে হোস্টেল করা হবে। আসলে যারা দিল্লিতে লেখাপড়া করতে গেছেন, ব্যাঙ্গালোরে লেখাপড়া করতে গেছেন, কলকাতায় গেছেন, বিএড যারা করতে দিয়েছেন, সরকার কথা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাদেরকে ছাত্রদের নিয়েছে, অথচ তাদের
টাকাই দিল না, এখন পর্যন্ত পেল না, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখেছে। এই ধরনের কথা বলার কোনো ইয়ে নাই। ঠিক আছে, হোস্টেল যদি করার থাকে নিশ্চয়ই হবে, কিন্তু যেগুলি কথা দেওয়া হচ্ছে এগুলি কথার কি আছে? এবং বলা হয়েছে তাদের ইশতেহারে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা করে কলেজ করার কথা বলা হয়েছিল। তাদের 200 হোস্টেল বিগত যারা বিরোধীরা ছিলেন তারা কোথাও করে নাই, আমরা এগুলি করছি। কাজেই এগুলি বলা কতটুকু সার্থকতা আছে ওরাই বলতে পারবে। খুমুলুঙে একটা ফুটবল একাডেমি স্থাপন করা হবে, ভালো কথা। রাজ্যেই ফুটবল একাডেমি নেই, এখন এডিসিতে যদি করতে চান খুব ভালো। তবে এডিসিতে অলরেডি একটা সাইরে একটা রেসিডেন্সিয়াল ফুটবল একাডেমি গড়ে তোলা হয়েছিল। আমরা থাকাকালীন দিল্লি থেকে একজন ফুটবল কোচও ছিল। কিন্তু এই সরকারটা আসার পর এখন এই যে সাইয়ের যে কাজ, কোচ আসেন এখন, কিন্তু এখানকার যে ফুটবল রেসিডেন্সিয়াল যে ফুটবল যেটা চলছিল এগুলি বন্ধ হয়ে আছে। কাজেই যেগুলি চলছে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই স্কিম, এটা আমরা দরবার করে এনেছিলাম, কিন্তু এটা কেন বন্ধ হয়ে থাকবে এখন? অথচ জনজাতি অংশে যে ছেলেরা মেয়েরা একটা সম্ভাবনাময় খেলাধুলার দিক থেকে আসে, বিশেষ করে ফুটবল খুবই ভালো একটা পর্যায়ে আসে রাজ্যে ছেলেমেয়েরা। এর মধ্যে উপজাতি অংশের ছেলেমেয়েরা একটা বিরাট সম্ভাবনাময় আছে। তার জন্যই আমরা এই সেখানে রেসিডেন্স একটা একাডেমি করছিলাম, কিন্তু এটা বন্ধ হয়ে আছে। কাজেই এগুলি কি হবে? ফুটবল একাডেমি হলে পরে ভালো, কিন্তু যেটা আছে এটা বন্ধ রেখে এগুলি করা চিন্তা ভাবনা কতটুকু কি আছে। বর্তমান টিটিডিসি হাতে অধিক ক্ষমতায় ত্রিপুরা টেরিটরি কাউন্সিল গঠন করা হবে। আর এই টেরিটরি কাউন্সিল এডিসির হাতে ক্ষমতা দেওয়ার জন্য বারবার এটা 125তম সংবিধান সংশোধন করে এটা অনেক পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাস করলো না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা হওয়া উচিত ছিল অনেক আগেই। শুধু নির্বাচন আসলেই এই সমস্ত কথাবার্তা বলছেন, অথচ এটা নিয়ে 50টা আসন হবে, আপনার টিটিসি হবে, ক্ষমতা বৃদ্ধি করা হবে, অর্থের প্রদান করা হবে, এগুলি কথার কথা নির্বাচন আসলেই বলছে, কিন্তু এটা নির্বাচনের মুখে এই সমস্ত বলার কোনো মিনিং থাকে না। আজকে 3 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, দিল্লিতে আপনার 7 বছর হচ্ছে। এগুলি করতেই পারতেন, আসলে সদিচ্ছা নাই বলেই এগুলি হচ্ছে না বলেই মনে হয়। টিটিডিসি এলাকায় মার্শাল আর্ট একাডেমি গঠন করা হবে, এটাও না জেনেই এটা আনা হয়েছে। মার্শাল আর্ট আমাদের অলরেডি আছেই, আমাদের জুডো একাডেমি অলরেডি এখানে 50 জন ছেলে মেয়ে লেখাপড়া করছে, জুডো শিখছে এবং বহিরাজ্যে গিয়ে তারা সেখানে অনেক পুরস্কারও আনছেন। কাজেই এটা না জেনে, আসলে খোঁজখবর না রেখেই এগুলি বলা হচ্ছে। আসলে এখন কি বলবো, স্পোর্টস ডিপার্টমেন্ট বলে একটা আছে কিনা রাজ্যে, এটাই তো এখন বলা দায়। একেবারে এটার অস্তিত্বই তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জায়গায় চলে গেছে। কাজেই তার জন্যই এগুলি বলা হচ্ছে। জনতা জাতিদের পরম্পরায় চিকিৎসা পদ্ধতি বিস্তার, সংরক্ষণ ও বৈজ্ঞানিক ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। ঠিক আছে, ভালো কথা। আমরাও চাই ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করা হোক, এগুলো সরকারও উদ্যোগ নিচ্ছে, আমরাও উদ্যোগ নিচ্ছি। তবে ওই করোনা হলে গোমূত্র পান করলে, স্নান করলে ভালো হবে, এই ধরনের শিক্ষা, এই ধরনের পরম্পরা পদ্ধতি যাতে না আনা হয়, এটা আমাদের আবেদন থাকবে আর কি। প্রতিটা সাবজোনাল এলাকায় জনজাতিদের পোশাক ও বুনন কেন্দ্র স্থাপন করা হবে। অলরেডি আছে, এগুলি চলছে। এগুলিকে কীভাবে রিভাইভ করা যায় এটা নিয়ে কথা থাকতে পারে, এটা সংস্কারের জন্য কথা থাকতে পারে, কিন্তু এগুলি অলরেডি আছেই। 33টা না, আমাদের 65টা
এই ধরনের কেন্দ্র আছে এখন প্রত্যেক সাবজোনালা, কোনো কোনো সাবজোনালে 2টা 3টাও আছে। মোট 65টা এই ধরনের আপনার পোশাক আশাকের বুনন কেন্দ্র অলরেডি আছে আমাদের। জুম উৎপাদিত ফসলকে অর্গানিক ফুড হিসেবে ব্যবহারের সুযোগ বৃদ্ধি করতে হবে। যারা জুম চাষিতে কোনো ধরনের সাহায্যই করছে না 3 বছর ধরে, তারা কথা বলছে, অথচ আমরা সীমাবদ্ধতার মধ্যে থেকেও 2000 মানে এই যে আগে তো হয়েছেই 2018, 2019, 2000 এই যে 19 পর্যন্ত যতদিন এডিসি বামফ্রন্ট প্রশাসন ছিল ততদিন পর্যন্ত জুমিয়াদের কীভাবে সাহায্য করতে পারি সাহায্য করার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমরা। কিন্তু এই এখন তো কোনো উদ্যোগই নাই, কোনো ধরনের সাহায্য সেখানে পাচ্ছে না। কাজেই যারা জুম চাষিতে কোনো ধরনের সাহায্যই করছে না তারা এই সমস্ত কথা বলছে আর কি। টিটিএডিসির জন্য আলাদা পৃথক নিয়োগ নীতি করা হবে। কী ধরনের পৃথক নীতি করা হবে? রাজ্য সরকার যেরকমটা করেছে সমস্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হবে। এই পর্যায়ে যদি এডিসিতে নিয়ে যায় তাহলে আরও সর্বনাশ হয়তো বা ডেকে আনতে পারে। আমরা এটার বিরোধিতা করব, কারণ আউটসোর্সিং বলেন, আপনার প্রাইভেটাইজেশন বলেন, আর নিয়োগই তো বন্ধ, নিয়োগই বন্ধ, এর মধ্যে আউটসোর্সিং, এর মধ্যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পদ, যেমন রাজ্যের সম্পদও তো এই বিদ্যুৎ থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়েগুলি বিক্রি করে মানে আউটসোর্সিংয়ের হাতে, বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরও নতুন নতুন স্কুলগুলো নতুন নতুন মানে সিদ্ধান্ত নিয়ে স্কুলগুলো পর্যন্ত কি আপনার বলেন এই যে ইস্কনের হাতে তুলে দেবেন। 900 একটা স্কুলগুলোকে, এগুলি প্রাইভেট যে সমস্ত আছে ইস্কন, তাদের হাতে তুলে দেওয়ার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আমরা এডিসিতে তীব্র প্রতিবাদ করাতে এটা সাময়িকের জন্য স্থগিত আছে। হয়তো এখন এগুলি করার জন্য উদ্যোগ নিতে পারে, মানুষ প্রতিবাদ করবে, আমরা প্রতিবাদ করব, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টিটিএডিসিতে ভাষা শিক্ষক নিয়োগ করা হবে, ভালো কথা, আমরা নিয়োগ করেছি। এখন যে রাইট টু এডুকেশনের টেটের মাধ্যম ছাড়া নিয়োগ হবে না। এখন টেট পাস করে আসে কয়েক টিচার থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে শিক্ষক কয়েকশো না কয়েক হাজার আপনার বড়কে মাস্টার ডিগ্রি করে বিএড পাস করে আসে, তাদের টেট পরীক্ষা হচ্ছে না। কাজেই অতি সত্বর তাদের টেট পরীক্ষার ব্যবস্থা করা হোক, করে তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। এটা দীর্ঘদিনে এই রাজ্যে মানুষের দাবি, ছাত্রদের দাবি, আমাদেরও দাবি, কিন্তু হচ্ছে না। এখানে না করে এই ইয়েতে আনার কোনো মানে থাকতে পারে না। টিটিএডিসিতে অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন করা হবে। আসলে অলরেডি আমরা থাকাকালীনই জায়গাটাকে চিহ্নিত করে এখানে একটা ফায়ার সার্ভিসেস সেন্টার করার জন্য বলা হয়েছিল। কিন্তু আমরা বারবার, আমি যখন ছিলাম শেষ পর্যন্ত বারবার আমরা চিঠি দেওয়ার, সরকারের নজরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এখানে একটা ফায়ার সার্ভিস সেন্টার করার জন্য, কিন্তু কোনো উদ্যোগ নেই, এখনও কোনো উদ্যোগ দেখছি না। কাজেই এখন করলেই হয়, এটা তো এই এলাকার মানুষেরই দাবি। আমরা বারবার বলছি, জায়গায় চিহ্নিত করে রাখা হয়েছে, কাজে এটাও কী অসুবিধা আছে ভোটের সামনে এই সমস্ত কথা বলা? যেই সমস্ত জনজাতি টিনের ঘর রয়েছে তাদের জন্য ও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর প্রদান করা হবে। এটা তো স্বাভাবিক নিয়মই চলছে। বরংশ আমরা এডিসি যেটা করছি, টঙ্গরবাসীদের সেখানে নকুং হামারি হাউজিং স্কিম থেকে 8,75,000 টাকা খরচ করে আপনার দালান বাড়ি করে দিচ্ছি, ছাদসহ একবারে টাইলস টুলস দিয়ে। এরকম বাড়ি করার জন্য উদ্যোগের কথা বলতে পারেন, কিন্তু টিনের বাড়ি অলরেডি চলছেই। এটা ইশতেহার না থাকলেও এটা চলবে, এটা কন্টিনিউয়াস প্রোগ্রাম, এটা দীর্ঘদিন ধরেই চলছে। কাজেই এটা আর কি নতুন করে আছে, নতুন করে বলবার কি আছে? আমরা এডিসি যেরকমটা করেছি সেরকমভাবে করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। কাঁচা রাস্তাগুলোকে পাকা করার, এগুলি তো রাস্তা তো চারিদিকে একেবারে মাকড়সার ঝালের মতো করে রাস্তা করা হয়েছে। এখন এই রাস্তাগুলো পাহাড়ি রাস্তা
চড়াই উতরাই এগুলি বৃষ্টি টিষ্টি আসলে পরে সংস্কারের দরকার আছে, এগুলি ব্যাপক সংস্কারের দরকার আছে। সংস্কারই তো হচ্ছে না, এগুলি সংস্কার করুক। এগুলি স্টারে রাখার দরকার আছে বলে তো মনে করছি না আমরা। রাস্তা রাজ্য সরকার যেমন করছি, এডিসি তার সীমাবদ্ধতার মধ্যে থেকে করবার চেষ্টা করেছি, এবং এডিসি হেডকোয়ার্টারে চারিদিকে রাস্তা করা হয়েছে, ন্যাশনাল রাস্তা হাইওয়ের সাথে যুক্ত করা হয়েছে। এখন চম্পনগর থেকে আপনার কি বলেন জম্পুই, এটাকে ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত করা হয়েছে। ভাইয়া খুমুলং, জিরাইনিয়া থেকে খুমুলং, মাধববাড়ি থেকে খুমুলং, এগুলি সব বামফ্রন্ট সরকার থাকাকালীনই ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত করে এটাকে হেডকোয়ার্টার যে রাস্তাগুলোকে আপগ্রেড করার জন্য সেখানে উদ্যোগ নেওয়া হয়েছে। কাজেই এগুলি বলার কি মিনিং, বরং সংস্কার যেগুলি করা দরকার এগুলি সংস্কার করা হোক, যেগুলি ব্রিক সলিং টলিং আছে এগুলো পাকা রাস্তা করার জন্য উদ্যোগ নেওয়া হোক, এগুলি বলার কোনো থাকে না। বিদ্যুৎ, পানীয় জল, ঠিকই পানীয় জল বিদ্যুৎ আমরা করছি, এই সরকার আসার পর তো নতুন কিছুই হচ্ছে না। আমাদেরও দাবি থাকবে যেখানে যেখানে এখনও ছোটো ছোটো কিছু হ্যাবিটেশনে সমস্যা আছে এগুলিতে সমস্যা দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। কাজেই এটা আলাদা করে বলার কি আছে বুঝতে পারছি না আর কি। টিটিআইডিসি এলাকায় 20টা মডেল ভিলেজ স্থাপন করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 2000 বলছিলেন 3 বছরের মধ্যে মডেল রাজ্য হবে। গতকাল শুনলাম 2022-এর মধ্যে মডেল রাজ্য হবে। মডেল রাজ্যের মধ্যে আবার মডেল ভিলেজ কি দরকার? মডেল রাজ্যই যদি হয়ে থাকে তাহলে মডেল ভিলেজে আবার কি দরকার আছে বলে তো কিছু এটা তো সৌবিরোধী কথাবার্তা। কাজেই মডেল রাজ্যে মডেল ভিলেজ এটার মিনিংটা কি এটা স্পষ্টকরণ করা দরকার। আসলে মডেল ভিলেজ মডেল রাজ্য এটা কি মিনিং? এডিসি এলাকায় মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্প 3 বছর ধরে বারবার চেঁচামেচি করছি আমরা, রাবার আরও এক্সপান্ড যাতে করতে পারি। এডিসি প্রশাসন ইতিমধ্যে শুরু থেকে এই পর্যন্ত প্রায় 81,000 পরিবারকে রাবারের সাথে যুক্ত করেছি। রাবারটাই একমাত্র গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে একটা বড় মাধ্যম, আমরা বারবার বলেছি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই রাবার নাকি দেশের গাছ না, দেশীয় গাছ লাগাতে হবে, এটা নাকি বিদেশি গাছ, তার জন্য রাবার লাগানো চলবে না, রাবার লাগানো বন্ধ করে রেখেছে। এখন উদয় হয়েছে, শুভ উদয় হয়েছে, ঠিক আছে। আমরাও চাই রাবার আরও লাগানোর সুযোগ আছে, রাবার লাগানোর ব্যবস্থা করা হোক। এবং এই 27 দফা আসলে কর্মসূচি অনেক কাজ ইতিমধ্যে আমরা করেই ফেলেছি, করছি। এগুলি না জেনে এই ইশতেহার প্রকাশ করা হয়েছে। আসলে এই ইশতেহারটার মধ্যে না করার জন্য, করার মতো কিছু নাই, না করার জন্য এগুলি ইশতেহার করা হয়েছে। এটাও ওই 299টা যে মানে গত 18 ইশতেহারে যেটা ছিল, এই 27টাও এই জুমলা ইশতেহারেই পরিণত হবে। অথচ দুর্ভাগ্যের বিষয়, রাজ্যে কাজ নাই, খাদ্য নাই, মানুষের রোজগার নাই, হ্যাঁ, অর্থনীতিভাবে সব দিক থেকে পিছিয়ে আমরা পড়ছি। কিভাবে এগুলিকে উন্নত করা যায়, কাজ খাতের ব্যবস্থা কিভাবে করা যায়, কর্মসংস্থান ব্যবস্থা কিভাবে করা যায়, জিনিসপত্র আকাশ ছোঁয়া দাম বাড়ছে, এগুলি কিভাবে কমানো যায়, এগুলি এই ইশতেহারে একটা অক্ষরও নাই, একটা শব্দও নাই। কাজেই এগুলিকে ব্যতি রেখে এডিসিকে রাজ্যকে মডেল করবেন, এডিসি এলাকা উন্নয়ন করবেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি না করে, মানে আর্থিক অবস্থার ব্যবস্থা না করে, কর্মসংস্থান ব্যবস্থা না করে, কাজ খাদ্যের ব্যবস্থা না করে, এগুলি আসলে অলিক স্বপ্ন স্যার, এগুলি কিছু না। এটা এই ইশতেহার আসলে এডিসি এলাকা মানুষের না, মানুষের কল্যাণের জন্য না, জনকল্যাণের জন্যও না। এবং এই ইশতেহার একটা ওই পূর্বেকার মতোই একটা জুমলা ইশতেহার স্যার, এটাকে কিছু বলতে পারি না।
এটা একটা বস্তা পচা একটা বলা যেতে পারে, দলিল বলা যেতে পারে আর কি। এই হচ্ছে এই বিষয়গুলো অবগত করার জন্যই আপনাদের সাথে মিলিত হওয়া। এখন আপনাদের কোনো বিষয় যদি থাকে বলতে পারেন আর কি, জিজ্ঞেস করতে পারেন। বাবু, আপনার কি মনে হয় যে বিজেপি তার ইশতেহার করার জন্য সিপিএম এর যে মানে লেফটেন্যান্টের যে আগে কাউন্সিলের যে কর্মসূচিগুলি ছিল তাকে হাইজ্যাক করেছে? না, হাইজ্যাক করা কি আছে, না জেনে এটা করেছে। আমার মনে হয় না জেনে এটা করেছে, হাইজ্যাকের কোনো ব্যাপার না। হাইজ্যাক করলেও ভালো হইতো যদি এটাকে ইলিবরেটলি আরও করার জন্য, আমরা যা করেছি এটাকে 5টা করেছি, এটাকে 6টা করবো যদি ওরা বলে থাকে আর কি। এটা তো না, এটা না করেই না জেনেই এটা এটা বলেছে আর কি। ঠিক আছে। আর এর সাথে একটা ইয়ের সাথে আসন্ন যে এডিসি নির্বাচন হতে যাচ্ছে, এখন এবারেই দেখলাম এই যে ওরা একটা স্টার বের করেছে, কংগ্রেস একটা স্টার বের করেছে, আইপিএফটি এই স্টার তো আইপিএফটির স্টার, কারণ এটা যেহেতু ওরা অ্যালায়েন্সে আছে। এর সাথে ত্রিপুরাল্যান্ড, আর একটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আসলে এটা কোনোটাই এডিসি এলাকার জনকল্যাণের জন্য না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড এগুলি সব হচ্ছে আসলে ভোটের মানে ভোটের জন্য, এটা মানুষের স্বার্থ রক্ষা করার জন্য না, উপজাতিদের স্বার্থ রক্ষা করার জন্য না। এগুলি দিয়ে উপজাতির স্বার্থ রক্ষা হবে না। এগুলি মানে একেবারে কি বলবো, এগুলি নিয়ে মানুষ ভাবেও না। কাজেই এবারেই একমাত্র এরকম ইলেকশন হতে যাচ্ছে, বিরোধীদের আসলে বলবার কিছু নেই, ইস্যু কিছু নেই। শুধু এখন কে কার সাথে কী ঝগড়াঝাটি হচ্ছে না হচ্ছে এগুলি নিয়েই বক্তৃতা করছে, কথা মানে করছে। আর এখন আইপিএফটি বিজেপি তো কী করছে না করছে এটা রাজ্যে মানুষ জানে। আর এখন ত্রিপুরা মথা নতুন করে একটা হাওয়া দেওয়ার চেষ্টা করছে। আরে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নিজেরই তো রাজনীতি মানে মানে কি অস্থির একটা 3 বছরে 4 ধরনের পলিটিক্যাল লাইন নিয়েছে। 2018-তে ত্রিপুরাল্যান্ডকে মদত দিয়েছে, এখানকার মেবার কুমার জমাতিয়া থেকে আরম্ভ করে নেতাদের দিল্লিতে নিয়ে গিয়ে ত্রিপুরাল্যান্ডে হাওয়া দিয়েছে, মদত দিয়েছে। 1 বছর যেতে না যেতেই বলা হয়েছে যে না, এই একবার দেখো, এখানে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কথা বলছেন পশ্চিম ত্রিপুরার সুবলভূমি, ওদিকে রাজ পরিবারেরই লোক প্রজ্ঞা দেবীকে, তারপরে এডিসি এলাকার মানুষ, তাই ওইসা মানে এই একবার দেয়া দেখো, এই একবার দেয়া দেখো। 18 এই একবার দেখার কথা বলেছেন, 19-এ এই একবার দেওয়া কথা, এই একবার দাও কথা বলেছেন। 1 বছর যেতে না যেতেই আবার 2020-তে আগে জাতীয় পার্টি সিপিএম দেওয়া হবে না, কংগ্রেস দেওয়া হবে না, বিজেপি দেওয়া হবে না, আইপিএফ দেওয়া হবে না, কোনো রাজনীতি দিয়েই হবে না। সবাই চলো এনজিও করো, খুমলঙ্গায় শত শত মানুষের মিছিল। এরপরে 1 বছর আবার 1 বছর যেতে না যেতেই ত্রিপ্রাসা থানচা হতে হবে। সকালে থানচাই, বিকেলে ভেঙে যায়, বিকেলে থানচা হয়, আবার পরের দিন সকালবেলা ঘুমেতে উঠতে দেখি নাই। এই হচ্ছে অবস্থা। আর এখন আসলে এই ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা এগুলি নিয়ে অনেক চর্চা হয়েছে। এগুলি চর্চা করারও বিষয় না, এখন এগুলি কোনো ইস্যুই না। এগুলি নিয়ে মানুষের মধ্যে শুধু আবেগ, রাজ পরিবারের লোক এই আবেগটাকে সামনে রেখে চলার চেষ্টা করছে। আর বিজেপি আইপিএফটি তো আসলে মানে কিছুই বলার নেই ওদের, ওরা কি বলবে। 3 বছরের কিছুই করলো না, এখন করার জন্য কোনো কর্মসূচিও নাই। কাজেই একটা ইস্যুহীন একটা মানে নির্বাচনের দিকে
আমরা যাচ্ছি, তবে আমরা মানুষের সামনে আমাদের যে বক্তব্য, কাজ খাদ্য কর্মসংস্থান গণতন্ত্র পুনরুদ্ধার, এটি হাতে ক্ষমতা বৃদ্ধি এবং এই সরকারের যে পারফরমেন্স, মানে যে জিরো পারফরমেন্স, এবং আইপিএফটি এই যে ত্রিপুরার মাথায় যে বিভ্রান্তিকর বিভেদকামী যে স্লোগান, এগুলি মানুষের কাছে যাচ্ছি, ব্যাপক অংশে সারা আমরা পাচ্ছি। সুস্থ অবাধ নির্বাচন হলেও পরে জয় সুনিশ্চিত বলা যেতে পারে। ধন্যবাদ। আপনাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আপনারা ত্রিপুরা দল মানে বা আনারসের মধ্যে ঢুকে আছেন, সেটা মুখ্যমন্ত্রীও বক্তব্য বলেছেন, বিজেপিও প্রেসমিট করে বলেছেন। মূলত আপনারা কি মানে রাজনৈতিক অবস্থান থেকে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? এক, বিজেপির ওই আনারসে ঢুকে গেছে সিপিএম বা জিষ্ণু কর্তা বা অন্যান্যরা যারা বলেছেন, এটা কি প্রতিক্রিয়া দেন? না, তাদের আরেকটা বক্তব্য ছিল কোথাও আপনাদের পতাকা না, কে কার পকেটে ঢুকে আসছে তো এটা তো রাজ্যে মানুষ না জানার কথা না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিপ্লব দেব মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ত্রিপুরা মাথার বিরুদ্ধে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের বিরুদ্ধে কোথাও একটা কথা বলে থাকেন, প্রমাণ দেখাক। আবার মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মাও বিপ্লব দেবের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যদি কিছু বলে থাকেন তাহলে দেখাক। প্রদ্যুৎ কিশোর দেববর্মা রেবতী ত্রিপুরার বিরুদ্ধে বলছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে বলছে না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে না, অথচ ওয়ার্স্ট পারফরমেন্স গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের বিরুদ্ধে একটা কথা বলছে না। আবার ত্রিপুরা ল্যান্ডের নাম হোক, যে নামই হোক, ত্রিপুরা সাথে থানচকুরা ত্রিপুরার যে একতা, সেই শুধু দীর্ঘকাল ধরে যে একতা আমাদের এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই একতা ভাঙবার যে ষড়যন্ত্রটা করছে, তার বিরুদ্ধে একটা কথা আছে, একটা কথা আছে। তাহলে কে কার আনারস খাচ্ছে, না না, কে কার জুস খাচ্ছে? বিপ্লব বাবু আনারসের জুস খাচ্ছে না প্রদ্যুৎ কিশোর দেববর্মা জুস খাওয়াচ্ছে? কাজে এটা তো জলের মতো পরিষ্কার। আমি তো চ্যালেঞ্জ করেই বলছি, দেখাক না। তবে হ্যাঁ, বিপ্লব বাবু যেমন আমাদের কথা বলছে, আমাদের শুধু এই সরকারের 25 বছর সরকার না, শুরু থেকে বলছেন, কেউ রেহাই পাচ্ছে না। প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী জননেতা, ওনাকে পর্যন্ত টেনে নিয়ে আনবার চেষ্টা করছে, কাউকে রেহাই দিচ্ছে না। যেদিকে পারো সেদিকে আক্রমণ করো, যেমনটা করবার চেষ্টা করছে। তেমনি ত্রিপুরা মাথা আমরা সরকারে নাই, আমাদের এখন কিছু করা নাই। মানুষ ঠিক আছে, 25 বছর ছিল, মানুষ আমাদেরকে যে কোনো হোক আরও কি মানে মানিকের চাইতে হীরা পাওয়ার লোভী হোক আমাদের সরিয়েছে, কিন্তু আমাদের বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তো বড় বেশি কথা বলবার কথাই তো ছিল না। কিন্তু যত খরচ করছে মানে যা বক্তৃতা দিচ্ছে তার সিকিবাক, আর কি সিকিবাক না, 16 আনেই বলা যেতে পারে খরচ করছে সিপিএমের বিরুদ্ধে কথাবার্তা বলে। কাজেই এটা কার দুল নাই, কে দুলছে এটা তো আপনারাই দেখছেন।